আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি অনেক আগেই চলে এসেছি। সময় মতো দিয়াও চলে আসলো। আমাকে দেখে দৌড়ে আমার বুকে ছুটে আসলো। ও আমার বুকে মাথা রাখতেই আমার সেদিনের কথা মনে পড়ে গেল। সাথে সাথেই দিয়াকে ধাক্কা দিয়ে বুক থেকে সরিয়ে দিলাম। দিয়া আমার দিকে তাকিয়ে বলল, এটা কি হলো? আর তুমি এভাবে আমাকে এড়িয়ে যাচ্ছ কেন সিয়াম? আমি বললাম, সেদিন পরীক্ষা কেমন দিয়েছ? দিয়া ভালো হয়েছে। মেজাজটা পুরাই গরম হয়ে গেল। আমার সামনে এসেও দিয়া কিভাবে মিথ্যা কথাটা বলছে! আমার ধৈর্য আর থাকলো না। আমি বললাম, তুমি এত মিথ্যা কথা কিভাবে বলো? তা পরীক্ষা কি তার বুকে আর ঠোঁটে দিয়েছিলে, নাকি আরো কিছু? বলতে পারলাম না আর। নিজের বিবেকের কাছে বাদ ছিল। দিয়া তবু অস্বীকার করে বলে, এগুলা কি সব উল্টাপাল্টা কথা বলো তুমি? আমি ঠাস করে একটা চর বসিয়ে দিয়ে বললাম, আমি মিথ্যা বলছি? সেদিন বনানি তুই যাসনি, একটা ছেলের সাথে দেখা করিসনি? দিয়া বলে উঠল, হ্যাঁ করেছি তো, কি হয়েছে? তোমার যদি ভালো না লাগে চলে যাও, আর কখন আমি তোমার সাথে যোগাযোগ করব না। তোমার মতো কত শত ছেলে আমার পিছনে ঘুরে। কথাটা শুনে ইচ্ছে করছিল এখনই ওর গলাটা টিপে ধরি, কিন্তু পারলাম না। নিজেকে অনেক ছোট মনে হচ্ছিল আমার কাছে। আমি ওকে আর কিছু না বলে ওখান থেকে চলে আসলাম। মনটা খারাপ হয়ে গেল। ভেবেছিলাম হয়তো ও সত্যিটা বলবে, তখন সব ভুলে আমি ওকে ক্ষমা করে দিব। কিন্তু ও যা বলল, তারপর আর ওর সাথে থাকা বা ক্ষমা করার প্রশ্নই ওঠে না। মনের ভিতর মেয়েদের প্রতি আরও ঘৃণার জন্ম নিল। রাগে জ্বলতে জ্বলতে বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে বসতেই নীরা এক গ্লাস শরবত নিয়ে এসে দিল। তারপর পাশে বসে বলল, সমস্যার সমাধান হয়েছে আপনাদের? আমি কোনো কথা বললাম না। নীরার দিকে চেয়ে দেখি চোখ দুটো লাল বর্ণ হয়ে আছে। নীরা বলল, আমি কিছুদিনের জন্য বাবার বাড়ি যাব, যদি দিয়ে আসতেন ভালো হতো। আমি বললাম, ঠিক আছে, তুমি রেডি থেকো, বিকেলে তোমাকে দিয়ে আসবো। সেদিন বিকেলে নীরাকে তার বাবার বাড়িতে দিয়ে আসি, আর এদিকে বিদেশ যাওয়ার জন্য আমি প্রস্তুতি নিতে থাকি। অল্প কিছু দিনের ভেতর বিদেশ যাবার সব ব্যবস্থা হয়ে যায়। যাবার আগে বাবা মা বলেন নীরাকে বাড়িতে নিয়ে আসতে। আমি যেদিন চলে যাব তার আগের দিন নীরাকে আমাদের বাড়িতে নিয়ে আসি। পরদিন আমার ফ্লাইট রাত 11:30টায়। 9টার সময় বাসা থেকে বের হয়ে যাব। নীরার সাথে এর মাঝে আমার খুব একটা কথা হতো না। সবার কাছ থেকে আমি বিদায় নিয়ে নিলাম। বাড়ি থেকে বের হবার আগে নীরার কাছে গেলাম বিদায় নিতে। ওর প্রতি সবচেয়ে বেশি অন্যায় করেছি আমি, তবুও শেষবারের মতো বিদায় তো আমাকে নিতেই হবে। নীরা বারান্দায় গ্রিলটা ধরে দাঁড়িয়েছিল। আমি যেতেই ও চোখের পানি মোছার ব্যর্থ চেষ্টা করলো। তারপর মুখে একটা মলিন হাসি ফুটিয়ে বলল, আর কি আমাদের দেখা হবে? কথাটা শুনে আমার বুকটা কেঁপে উঠল, কিন্তু কোনো উত্তরই আমি নীরাকে দিতে পারলাম না। এর কোনো উত্তর সেদিন আমার কাছে ছিল না, কারণ আমি যে নিয়ত করেছিলাম আর বাংলাদেশে আসবো না। নীরা আমার নীরবতা দেখে বলল, আপনি হয়তো কোনো একদিন বাংলাদেশে আসবেন, কিন্তু সেই দিনটা হয়তো অনেক দেরি হয়ে যাবে। আমি নীরার কথায় সেদিন ভেবেছিলাম হয়তো আমি চলে যাবার পর ও বাবার বাড়ি চলে যাবে, কিংবা নতুন করে কাউকে বিয়ে করে সংসার করবে। তাই মনে মনে একটু হেসেছিলাম। আর কোনো কথা না বলে আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম। নীরার চোখের জল সেদিন আমায় আটকাতে পারেনি। আমি বিদেশের মাটিতে যেয়ে সবার সাথে যোগাযোগ বন্ধ করে কাটিয়ে দিলাম জীবন থেকে 5টি বছর। সবাইকে, সংসারকে ভুলে যাবার জন্য ক্লাব পার্টি এমন কোনো কিছু বাদ ছিল না যা আমি করি নাই। কিন্তু 5 বছরে সে সব করে ক্লান্ত হয়ে আমি বুঝতে পারি আমি আর পারছি না। মায়ার টানে, ভালোবাসার টানে, একটা সুখের সংসারের আশায় আমি আবারও ফিরে আসি বাংলাদেশে। কলিং বেল চাপতেই ছোট একটা বাচ্চা মেয়ে দরজাটা খুলে দেয়, চোখ দুটো ঠিক নীরার মতো। কোলে তুলে নিয়ে বলি, মামুনি তোমার নাম কি? মেয়েটা একটা হাসি দিয়ে বলল, আমার নাম মায়া। ততক্ষণে বাবা মা চলে আসলো। বাবা মা আমাকে দেখে কান্না করে দিল। আমি বাবাকে জড়িয়ে ধরে বললাম, বাবা আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক ভুল করেছি। বাবা বললেন, তুই এসেছিস এতেই আমি খুশি, শান্তি মতো মরতে পারবো। আমি বলি, বাবা এইসব কি বলো? মাকে বললাম, মা নীরা কোথায়? মা কোনো কথা না বলে চুপ করে রইল। মায়ের চুপ করে থাকাটায় আমার বুকের